ও বলো, রেস্টুরেন্টের ব্যবসা খুব খারাপ। দেখো দোকানদাররা যেভাবে আমাকে বলে না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 14ই মে, বৃহস্পতিবার, প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাজনীন। কারিগরি সহযোগিতায় আমার সাথে আছেন এইচ বিরিতা। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন, তিনি প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল হাসান, যিনি অনেক ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেন এবং আহ, অনেকখানি তিনি অনুষ্ঠান করেন। একটু আগে তিনি একটা টেলিভিশন থেকে এসেছেন, ওখানে অনুষ্ঠান করে এসে আবার আমাদেরকে রাত 10টার সময় এই অনুষ্ঠান শুরু করেছেন। আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের সাথে নাজমুল হাসান হাসান আছেন এবং উনি কথা বলবেন বর্তমান সময় নিয়ে। তার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি নাজমুল হাসানের কাছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা নাজমুল ভাই, শত ব্যস্ততার মাঝেও যে আসেন আমাদের প্রতি সাড়া দিতে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে জহুরি চোখ, তার অভিজ্ঞতায় এই নিমিষেই উঠে আসে এই শহরের অন্দরমহলের সমস্ত বিভিন্ন সংবাদ। সম্প্রতি আপনি উত্তর আলো আমেরিকা এবং বেঙ্গল ক্লাব অফ আটলান্টিক সিটির যৌথ যে আয়োজন হয়েছে, যে অনুষ্ঠিত সেমিনার হয়েছে, সেখানে যোগদান করেছেন। উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটি বিকাশ ও নির্মাণে বাংলা সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমরা জানি, এবং আপনিও সেটা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। এবং এই সেমিনারে উল্লেখ করা হয়েছে যে আজ সময় এসেছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এই আবেদন আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য। তো আপনার দৃষ্টিতে এই সংবাদ মাধ্যমগুলো ভবিষ্যতে আরো কার্যকর করতে কি ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা আমরা আশা করতে পারি? মাইক মিউট করা আছে। হ্যাঁ, নাজমুল ভাই মনে হয় মিউট করা আছে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে, জি। ওকে। আসলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা খুব স্পর্শকাতর একটা বিষয়, এবং সাধারণত গণতন্ত্র চর্চা যে সমস্ত দেশে হয়, সে সমস্ত দেশে সাধারণত আপনি লক্ষ্য করে থাকবেন সরকারি কোনো মাধ্যম নয়, মিডিয়া থাকে না সাধারণত। সেখানকার মিডিয়া হাউসগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং মূলত ব্যবসা হিসেবেও পরিচালিত হলো। জনসাধারণের প্রতি তাদের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব সচেতনা থেকেই তারা সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ প্রচার করে থাকে। আমি সরকারের নীতিগতভাবে আমি মনে করি সংবাদ মাধ্যমের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা কাঙ্ক্ষিত কোনো বিষয় নয়। অনেক ধন্যবাদ। তো বর্তমানে যে একটা ব্যবস্থা, আমাদের যে আমেরিকান আইন কাঠামোতে যেটা দেখতে পাচ্ছি, যে গ্রিন কার্ড নিয়ে এবং ওয়ার্ক পারমিট থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন আহ, ধরনের ভিসা প্রক্রিয়ায় লাখ লাখ বাংলাদেশি এবং অভিবাসী, বাংলাদেশি সহ অভিবাসীরা দীর্ঘ বিলম্বের শিকার হচ্ছেন, যেটা বর্তমানে খুবই একটা হটকেকের মতন খবর। এবং এটা জনগণকে কিছুটা আতঙ্কিত করছে। আমাদের যে বাঙালি কমিউনিটি সেটা সহ বিভিন্ন দেশের অন্যান্য ইমিগ্রেন্ট অভিবাসীদের কাছে এইটা একটা দীর্ঘ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই ইউএসসিআইএস এর যে জটলাটা, এটার মূল কারণ কি আপনার কাছে কি মনে হয়? মূল কারণ হচ্ছে আপনি দেখেন আগের প্রশাসনগুলোতেও দীর্ঘসূত্রিতা ছিল, হুম এবং হুম। এই দীর্ঘসূত্রিতার কারণে অনেকগুলো জট লেগে যায়। বিষয়টা মূলত যেটি হচ্ছে যে ইউএসসিআইএস একটা সেলফ ফাইন্যান্সড প্রতিষ্ঠান, যারা যে এই অভিবাসনের দিকগুলো বিভিন্ন দিকগুলো দেখাশোনা করে, যারা বিভিন্ন ভাবে এই অভিবাসন প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করে। তারা মূলত এই এই ফির মাধ্যমে এই বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার জন্য যে সমস্ত আবেদন করে থাকেন মানুষ, অভিবাসীরা, সেগুলো থেকে যে ফি পেয়ে থাকেন তার মাধ্যমে তারা করে থাকেন সেই কাজগুলো মূলত। এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন দায়িত্বভার গ্রহণের পর ট্রাম্পের কাছে প্রথম যে বিষয়টি চলে আসে ইমিগ্রেশনের ব্যাপারে, সেটি হচ্ছে যে ডিপোর্টেশন এবং ডিপোর্টেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা
কাজে সহযোগিতা করার জন্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধীনস্থ যে কতগুলি বিভাগ আছে যারা ইমিগ্রেশনের কাজগুলো দেখাশোনা করে, ইউএসসিআইএস, আইস, সিবিপি, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল, এই সমস্ত সবগুলো প্রতিষ্ঠান থেকে লোকজনকে সরিয়ে এনে তারা আইসে ইনভলভ করে, অর্থাৎ ডিপোর্টেশন প্রক্রিয়ার কাজে সহযোগিতা করার জন্য তাদেরকে নিয়োগ করে। এবং এতেই কিন্তু মূলত সমস্যাটি দেখা দেয়, জনবল সংকট দেখা দেয়। যেমন ইউএসসিআইএস যারা বিভিন্ন ধরনের গ্রিন কার্ড প্রসেসিং কিংবা অ্যাসাইলাম প্রসেসিং কিংবা রিফিউজি স্ট্যাটাস প্রসেসিং, এই সমস্ত কাজ, কিংবা ওয়ার্ক পারমিট প্রসেসিং, এই সমস্ত কাজগুলো থেকে এগুলোকে সরকার, ট্রাম্প প্রশাসন তেমন গুরুত্বপূর্ণ এখন আর মনে করেন না। কারণ এই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্যটা হচ্ছে যত বেশি কম ইমিগ্রেশন সুবিধা দেওয়া যায় তত বেশি তাদের জন্য সেটি গ্রহণযোগ্য। অর্থাৎ সেই যখন প্রশাসনের নীতিমালা, যে প্রশাসনের, সেই প্রশাসন কাজ ত্বরান্বিত করার পরিবর্তে বিলম্বিত করবে, এটা স্বাভাবিক। এবং বিলম্বিত করার জন্য যে কাজগুলি করা দরকার তারা সেটাই করছে। তারা ইমিগ্রেশন প্রসেসিং ডিপার্টমেন্ট থেকে লোকজন সরিয়ে নিয়ে আসছে ধরপাকড়ের কাজে, ডিপোর্টেশন প্রক্রিয়াকে চূড়ান্ত করার কাজে, সেখানে নিয়ে আসছে, এবং তাতেই জটিলতার সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি আরো একটা ব্যাপারে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে, যেটাতে বাংলাদেশ থেকে যারা অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রে আসতে চায় তারা সমস্যায় পড়েছেন। সেটি হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ ব্যান, কান্ট্রি ওয়াইজ প্রসেসিং স্থগিত করে দেওয়া। যেমন ধরেন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশ থেকে আসার ব্যাপারটি এখন স্থগিত রয়েছে, সাময়িকভাবে যদিও বলা হচ্ছে। তবে এটি কবে যে এই সাময়িক অবস্থাটি সাময়িক না থেকে আবার চলমান হবে সেটি বলা মুশকিল এই মুহূর্তে। তবে যুক্তরাষ্ট্রে যারা রয়েছেন বিভিন্ন ইমিগ্রেশন সুবিধা এবং তাদের বেনিফিশিয়ারি এবং আবেদনকারী উভয়ই যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের জন্য প্রসেসিং গুলো এখনো চালু আছে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ব্যবহার করে ইমিগ্রেশন নিবেন, অভিবাসন প্রক্রিয়াকে প্রক্রিয়া সম্পন্ন করবেন, তাদের জন্যই কিন্তু অসুবিধাটা দেখা দিয়েছে, এবং এতেই এই দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে। এমনও শুনেছি, আমি দেখেছি, অনেকের কাছ থেকে জেনেছি, যেটি হচ্ছে যে অনেকের ইন্টারভিউ নেওয়া শেষ, ইন্টারভিউ তারা সফল হয়েছে কিন্তু চিঠিটা আর আসছে না। তার কারণটা হচ্ছে প্রসেসিং বন্ধ, এবং এর ফলেই কিন্তু এই জটিলতা সৃষ্টি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যে একটু আগে বললেন যে বাংলাদেশে মার্কিন দূতাবাসের থ্রু দিয়ে যে ভিসাগুলো প্রসেস করা হচ্ছে, প্রক্রিয়া করা হচ্ছে, তাহলে সেটার আন্ডারে তো ছাত্র ভিসা এবং ট্যুরিস্ট ভিসা পড়ছে। তার মানে ছাত্ররাও তো ভীতিতে আছেন এক ধরনের। না, এখানে এখানে একটা কথা আছে। দুই ধরনের ভিসা ইস্যু করা হয়, একটা হলো ইমিগ্রেন্ট ভিসা, হুম। একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। নন ইমিগ্রেন্ট ভিসার কার্যক্রম কিন্তু বন্ধ করা হয়নি, কঠিন করা হয়েছে, শর্ত যুক্ত করা হয়েছে অনেক, কিন্তু সেটি বন্ধ করা হয়নি। শুধু ইমিগ্রেন্ট হিসেবে যারা আসতে চায় যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রমটা স্থগিত করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে আইসের যে আগ্রাসনটা, এটা কি আগেও ছিল নাকি এখন একটু বেশি করে না, বেশি আগেও ছিল, কঠোর হিসাবে? কিন্তু সেই বিষয়গুলো সেভাবে সংবাদপত্রে প্রকাশিত হতো না। আসতো না। যেমন ওবামা প্রশাসনের সময় হুম। খুব কঠোরভাবে এই ডিপোর্টেশন প্রক্রিয়াটা ত্বরান্বিত করা হয়েছিল, কাজ করা হয়েছিল। কিন্তু ওবামা প্রশাসনের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিষয়টি কালে ভদ্রে সংবাদপত্রে ছাপা হতো। কিন্তু যেহেতু এবং প্রেসিডেন্ট ওবামা কিন্তু হুম। কখনো প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইমিগ্রেশন বিরোধী ভূমিকাটায় অবতীর্ণ হননি। যদিও তিনি ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কাজটা যে ডিপার্টমেন্টের অধীনে ছিল তাদেরকে দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো বাধাও দেননি, কিংবা হুম। তাদেরকে এটাকে ত্বরান্বিত করার জন্য বলেননি, স্বাভাবিক প্রক্রিয়ায় চলেছে। এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যারা ডিপোর্টেশন হওয়ার কথা তারা ডিপোর্টেড হয়েছেন অলরেডি ঠিকই হয়ে ইতিমধ্যে, গেছে। দেখেছি। কিন্তু ট্রাম্প প্রশাসন যেহেতু প্রথম থেকেই ইমিগ্রেশন হুম। বিষয়টাকে তার নির্বাচনী এজেন্ডার একেবারে গোড়ার দিকে নিয়ে এসেছেন, সেহেতু সংবাদ মাধ্যমের একটা আগ্রহ ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ডিপোর্টেশনের কথা বলেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার কথা বলেন, তিনি কতটুকু তাড়িয়ে দিচ্ছেন এইটি জানার জন্য সংবাদ মাধ্যমের আগ্রহটা বেড়ে গিয়েছিল, এবং তার ফলেই কিন্তু এই স্ট্যাটিস্টিক্স গুলো আসতে শুরু করে। এবং এই স্ট্যাটিস্টিক্স গুলো আসতে শুরু করলে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেছেন সেখানে ট্রাম্প প্রশাসনের আরেকটা ব্যাপার, সেটি হচ্ছে যে মানুষকে ভয় দেখানো। ভয় দেখালে অনেকেই যারা অবৈধভাবে অবস্থান করছে তারা যদি তাদের কঠিন অবস্থার মুখোমুখি হওয়ার কথাটা জানতে পারে
ইমিগ্রেশন জেলে গেলে, তখন তারা অনেকেই হয়তো আর এই দেশে থাকতে চাইবে না, এমনিতেই চলে যাবে। এবং তাদের চলে যাওয়ার প্রক্রিয়াটাকে সহজ করার জন্য তাদেরকে অর্থ পুরস্কার, অর্থ দিয়েও এই দেশ থেকে ডিপোর্ট করার কথা বলা হয়েছে, যে এই দেশ থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। হুম, $3,000 পর্যন্ত এককালীন বিমান ভাড়া সহ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল। এর কারণ একটাই, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী এজেন্ডা যেটি ছিল সেটিকে বাস্তবায়ন করা, এবং সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে কমিউনিটি গুলোতে ভীতি সঞ্চার করা, যাতে আইস সেখানে নামার আগেই, আইস কার্যক্রম শুরু করার আগেই লোকে ভয়ে পালিয়ে চলে যায় যুক্তরাষ্ট্র থেকে। এবং সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অনেকটা সফল হয়েছে। দিন কয়েক আগে আমরা খবর পেয়েছি এই পর্যন্ত প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্র ত্যাগ করে চলে গেছে। তাদের মধ্যে 2 লাখের মতো মানুষ স্বেচ্ছায় ডিপোর্টেশন নিয়েছে। তার মানে এই প্রক্রিয়াটা আগেও সচল ছিল, তবে এখন যেহেতু প্রেসিডেন্ট না, ট্রাম্পের আগে একটা সচল ছিল, আগে সচল ছিল, কিন্তু প্রচার ছিল না। কোন প্রেসিডেন্টের এটা নির্বাচনী এজেন্ডায় আচ্ছা, ছিল না। এজেন্ডা ছিল বলে উনি এটা নির্বাচনের পরপরই শুরু করেছেন প্রক্রিয়া, এবং যে কারণে এটা আবার ফলাও হচ্ছে জোরে সোরে, যার জন্য মনে হচ্ছে যেন না, এই উনি সরকারের যেহেতু সময়। যেহেতু প্রেসিডেন্ট বলেছেন যে উনি এটি দ্রুত কার্যকর করবেন, হুম হুম ডিপোর্টেশন করবেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিবেন, তার সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগাইন কর্মসূচির আওতাকে আরো শক্তিশালী করার জন্য, সেই কাজটির জন্য সংবাদ মাধ্যমের আগ্রহ জাগে যে প্রেসিডেন্ট ট্রাম্প মুখে যেটা বলেন তিনি আসলে সেটা করে করেন কিনা। থাকেন। এবং সেইটার জন্যই এই সংবাদ মাধ্যমগুলির এত আগ্রহ। এত গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্র থেকে এর আগেও অনেকে ডিপোর্ট করা হয়েছে, গ্রিন কার্ড বাতিল করা হয়েছে, সিটিজেনশিপও বাতিল করা হয়েছে, হুম হুম, কিন্তু কখনো সেগুলি সংবাদ মাধ্যমে আসেনি। আসেনি। তার কারণটা হচ্ছে সেগুলি তখন কারো কোনো প্রেসিডেন্টের কোনো রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্ডাই ছিল না। হুম হুম। তার মানে একজন গ্রিন কার্ডধারী হতে পারেন, একজন ন্যাচারালাইজড সিটিজেনশিপ পেতে পারেন, কিন্তু যদি ক্রাইম করেন বা কোনো অপরাধ থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এই আইনটি প্রয়োগ হবে। অনেক অবশ্যই। অবশ্যই প্রয়োগ হবে, এবং আমরা চাই যে এই আইন সচল থাকুক। এবং তবে আরেকটা ব্যাপার এখানে খুব গুরুত্বপূর্ণ বিবেচনা আসা উচিত আমি মনে করি, হুম হুম সেটা হচ্ছে যে একবার কাউকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করা হলে হুম হুম সাধারণত অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা, অনেকগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে এবং ভেরিফিকেশনের মাধ্যমে, হুম হুম তার অনেকগুলো ভেরিফিকেশন হয়, তারপরে তাকে সিটিজেনশিপ দেওয়া হয়। সেই সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ব্যাপারটি আগে খুব কঠিন ছিল, এবং 2 বছরের কম যাদের সিটিজেনশিপ তাদেরকে প্রমাণ করতে হতো যে তারা কোনো অন্যায় কাজ করেনি, কিংবা সিটিজেনশিপ পাবেন না এমন কোনো হুম কাজ হুম করেছেন, কিংবা সিটিজেনশিপ যোগ্যতা রাখেন না এমন কোনো কাজ করেছে, সেটি তাদেরকে প্রমাণ করতে হতো। কিন্তু 2 বছর যদি মেয়াদ পার হয়ে যেত কোনো ন্যাচারালাইজ সিটিজেনের, সিটিজেনশিপের মেয়াদ 2 বছর পার হলে সেটি তখন সরকারের দায়িত্ব হতো যে তিনি যে মিথ্যা কথা বলেছেন, কিংবা দুর্নীতির আশ্রয় নিয়েছেন, হুম হুম জালিয়াতির আশ্রয় নিয়েছেন, সেটি সরকারকে প্রমাণ করতে হতো। এবং খুব অকাট্য প্রমাণ না পেলে কোনো বিচারক নাগরিকত্ব কেড়ে নিতেন না। সেক্ষেত্রে সরকার খুব সতর্ক থাকতো। কিন্তু ট্রাম্প প্রশাসন এসে ঢালাও ভাবে নাগরিকত্ব বাতিলের কথা বলে এই সমস্ত কাজ করে, এবং অনেক ইতিমধ্যেই আজকেই খবর বেরিয়েছে যে গ্রিন কার্ডধারীদের গ্রিন কার্ড যাচাই বাছাইয়ের কাজ করেছেন, কয়েক হাজার গ্রিন কার্ডের যাচাই বাছাইয়ের কাজ করেছেন, এবং তারা এই পর্যন্ত 50 জনের গ্রিন কার্ড বাতিলের সুপারিশও করেছেন ইউএসসিআইএস এর পক্ষ থেকে। তবে যে বিষয়টি আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে হুম ইমিগ্রেশন আইনের কোনো পরিবর্তন হয়নি। হুম আইন হুম ছিল, আগের প্রশাসনগুলো বিশেষ করে বাইডেন, ওবামা প্রশাসনের সময় কঠোর ইমিগ্রেশন নীতি কার্যকর করা হয়েছে। ক্লিনটন প্রশাসনের সময় প্রচুর মানুষকে ডিপোর্ট করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, গ্রিন কার্ড বাতিল করা হয়েছে, স্বল্প সংখ্যক আমেরিকান নাগরিকত্ব বাতিল করা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের সময় এই বিষয়টি হ- হরহামেশাই সংবাদপত্রের খবর হচ্ছে, এবং তাতেই কমিউনিটিতে আতঙ্কটা ছড়িয়ে পড়ছে। মানে ব্যাপারটা বেশি আলোকিত হয়ে গেছে। আচ্ছা, আমরা অনেক ধন্যবাদ নাজমুল হাসান ভাই। এই ব্যাপারগুলো মানুষের কাছে আমার মনে হয় অনেকেরই প্রশ্ন ছিল, সেটা কিছুটা খোলসা হয়ে গেছে। আমি এবার আসছি আমাদের নিউ ইয়র্ক শহরের মেয়র যিনি জোহরান মামদানিকে নিয়ে, যে উনি সম্প্রতি $124 বিলিয়ন নতুন বাজেট ঘোষণা করেছেন। এটা খুব একটা আরেকটা খুব হট নিউজ। কিন্তু সমালোচকরা বলছেন যে এটি মূলত ধনীদের উপর অতিরিক্ত ট্যাক্স চাপানোর ফল। তো আসলে কি, যে এই না, বাজেটের একটা কারণ। ধনীদের উপর ট্যাক্স চাপানোর ব্যাপারটা আছে, কিন্তু আসলে এই হুম হুম বাজেটের মূল দিকটা হচ্ছে উনি স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের গভর্নমেন্ট যেটা আলবেনিতে রয়েছে, তাদের কাছ থেকে প্রায় $8 বিলিয়ন সহযোগিতা পেয়েছেন।
ওনার ডিফিসিট ছিল 12 বিলিয়নের মতন উনি বলেছিলেন, কিন্তু আচ্ছা। পরবর্তীতে উনি সেটা কমিয়েও এনেছিলেন। বলেছিলেন যে বিভিন্ন রকমের কাটছাঁট করলে, যে সমস্ত অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ফেললে, কিংবা যেখানে যেই কর্মসূচিগুলো কখনোই বাস্তবায়িত হয় না, খুব স্বল্প পরিমাণে বাস্তবায়িত হয়, সেগুলো থেকে ফান্ড অন্যত্র সরিয়ে নিলে আ আ এই ডেফিসিট মোকাবেলা করা সম্ভব। তবে উনার ১ম বাজেট উনি যেভাবে দিয়েছেন, তাতে ধনী লোকদের উপর করের পরিমাণ তেমন বাড়াননি। আরেকটি বিষয় যেটি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যে উনি প্রপার্টি ট্যাক্স প্রপার্টি বাড়াবেন, ট্যাক্স অর্থাৎ বাড়াবেন। বাড়ি সেটাও তিনি বাড়াননি। ১০% আচ্ছা। বাড়ানোর কথা ছিল, সেটিও তিনি বাড়াননি। অর্থাৎ মোটামুটি তিনি বাজেটটা ব্যালেন্স করতে পেরেছেন। তবে এই ব্যালেন্সের জন্য কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে। যেমন নিউ ইয়র্ক সিটির এমপ্লয়ি যারা ছিলেন, তাদের রিটায়ারমেন্ট পেনশনের ফান্ড থেকে অর্থ এইখানে ঢেলে নেওয়া হচ্ছে সাময়িকভাবে যদিও। তা সত্ত্বেও আমি আমি মনে করি যে বাজেটটি ব্যালেন্স করার যে প্রক্রিয়া মেয়র মামদানি গ্রহণ করেছেন, যার মাধ্যমে মোটামুটি প্রপার্টি ট্যাক্স, যেটি নিউ ইয়র্কের বাড়ির মালিকদের একটি অসম্ভব ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটি থেকে তারা রক্ষা পেয়েছেন। আর ধনীদের যাদের সেকেন্ড হোম, যাদের দ্বিতীয় বাড়ি এবং যেগুলোর মূল্য $5 মিলিয়ন বেশি, সেগুলোর উপর একটি ধরনের ট্যাক্স বসানো হবে। তবে তাতে সাধারণ মানুষ উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। আর মেয়র মামদানি এর আগেও বলেছেন, বরাবরই বলে থাকেন যে নিউ ইয়র্কে এত সব ধনী লোক বসবাস করেন, যাদের বছরে কয়েক হাজার ডলার অতিরিক্ত ট্যাক্স দেওয়াটা তাদের জন্য চাপের কোনো বিষয় না। এটি হচ্ছে তার যুক্তি। তবে তিনি যে কাজটি করেছেন, যে সেই কাজের মাধ্যমে এক ধরনের ভীতি সঞ্চার করা হচ্ছে। ডানপন্থী সংবাদ মাধ্যমগুলোতে যারা মেয়র মামদানির বিরোধিতা করেছেন, তারা একটা সুযোগ পেয়ে যাচ্ছেন যে এর ফলে ধনী লোকরা তাদের যে চাকরির সুযোগ সৃষ্টি করেছেন, সেগুলি সংকুচিত করে দেবেন নিউ ইয়র্ক সিটিতে। তারা অন্যত্র সরিয়ে নেবেন। নিউ ইয়র্ক সিটির একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি গ্রিফিনকে নিয়ে তিনি যে ভিডিওটি করেছেন ধনী লোকদের বিরুদ্ধে, তার কারণে গ্রিফিনের সিটাডেল কোম্পানির অনেক ব্যবসায়িক কর্মসূচি নিউ ইয়র্কে তারা বন্ধ করে দেবেন। একটি বড় টাওয়ার নির্মাণের কথা ছিল, যেখানে প্রায় কয়েক হাজার লোকের চাকরির সুযোগ হবে। সবগুলি সংকুচিত করে ফেলা হবে। এই ধরনের একটা ভয়, ভীতি আ সঞ্চার হয়েছে কমিটির মধ্যে। এতে অবশ্য আম এই বিষয়টাতে মেয়র মামদানি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, যদিও এখনো পর্যন্ত। তার যে বক্তব্য, সরাসরি বক্তব্য, যে নিউ ইয়র্কের গরিব সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাভে ধনীদের যদি সামান্য একটু বাড়তি ট্যাক্সের বিল আসে, তাতে ক্ষতির কিছু নেই বলে মেয়র মামদানি মনে করেন। কিন্তু ধনী লোকরা মনে করেন এর মাধ্যমে তাদেরকে নিউ ইয়র্ক ছেড়ে চলে যেতেই মূলত বলে দেওয়া হচ্ছে, এক ধরনের আগাম ঘোষণা দেওয়া হচ্ছে তাদের সরে চলে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে একটা দূরত্ব, ব্যবধান সৃষ্টি হয়েছে। তবে আমার যেটা মনে হয়, আমার ধারণা যেটা মনে হয়, যদিও গত কয়েক বছরে নিউ ইয়র্ক থেকে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, প্রায় $৪৭ বিলিয়ন মতন নিউ ইয়র্ক স্টেটের আয় কমে গিয়েছে এই ধনী ব্যবসায়ীরা নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কারণে। তবে নিউ ইয়র্কে অন্য স্টেট থেকে লোকজনও আসছে। তবে মেয়র মামদানির যুক্তি হয়তোবা সঠিক। কিন্তু যেভাবে তিনি যুক্তিগুলো উপস্থাপন করেন, তাতে ধনী সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ক্ষোভ সঞ্চারিত হয় এবং তার ফলেই এই নেতিবাচক প্রক্রিয়াটি কাজ শুরু হয়। অনেক ধন্যবাদ। আমার মনে হয় দুদিন আগে আপনার খবরের শিরোনাম ছিল এটা যে নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি ঘাটতি মিটিয়ে $১২৪.৭ বিলিয়ন বাজেট ঘোষণা করেছেন। প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব বাতিল। তো এখন আপনি আরেকটু বললেন যে নিউ ইয়র্কবাসীদের সেবা খাতে সাধারণ নিউ ইয়র্কবাসীর যে একটা কাটছাঁট করা হয়েছে, সেটা কি খুব বেশি হয়ে গেছে তাদের জন্য? মানে সাধারণ না, মানুষের জন্য? না, নিউ ইয়র্কবাসীর জন্য খুব একটা কাটছাঁট হয়নি। তাদের কারণ মধ্যম আয়ের লোকজন যারা বাড়ির মালিক, তাদের হুম, প্রপার্টি ট্যাক্স বাড়ছে না। প্রপার্টি ট্যাক্স না বাড়ার কারণে অ্যাপার্টমেন্ট ভাড়া বাড়ছে না। এবং ইতিমধ্যেই রেন্ট স্টাবলিশড অ্যাপার্টমেন্ট হুম, গুলোর হুম, ১ বছরের লিজ ফ্রিজ করে দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও এতে ল্যান্ডলর্ডরা ক্ষতিগ্রস্ত হবেন অনেকটাই। আ আ এতে আমি মনে করি যারা সাধারণ মানুষ আছে, তারা কিছুটা বেনিফিটেড হবে। খুব বেশি পরিমাণ বেনিফিটেড হবে না। যদিও ধরেন ৪% লিজও যদি বাড়ে, বছরে $২-৩ গড়ে $৪,০০০-৫,০০০ অতিরিক্ত ব্যয় থেকে তারা বেঁচে যাবেন যদিও। কিন্তু এতে বাড়ির মালিকরা যারা আছেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। অ্যাফোর্ডেবল হাউজিং ক্ষেত্রে সেটি মেয়র মামদানির কথা অনুযায়ী অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যাপারটা সহজলভ্য করে দিবে। কিন্তু ল্যান্ডলর্ডদেরকে নিরুৎসাহিত করবে ভবিষ্যতে আরো বেশি বাড়ির মালিক হওয়ার ক্ষেত্রে, বা আবাসন সমস্যার সমাধানে এগিয়ে আসার ক্ষেত্রে, বাড়ি কিনে বাড়ি নির্মাণ করার কাজগুলোতে যদি ভাড়াই না বাড়ে,
ব্যয় বেড়ে যাচ্ছে কিন্তু ভাড়ার আয় বাড়ছে না। অতএব অনেকে উৎসাহিত হবেন না এই বাড়ি ক্রয়ের ব্যাপারে, অ্যাপার্টমেন্ট নতুন নতুন অ্যাপার্টমেন্ট সৃষ্টির ব্যাপারে। তো সেই ক্ষেত্রে কিছুটা বাধা হয়তোবা রয়ে গেছে। তবে যেটা আমি মনে করি আমার কাছে নিউ ইয়র্ক সিটির মধ্যবিত্ত সমাজের জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এই মুহূর্তে মনে করি, সেটি হচ্ছে যে তাদের আয়ের পথ বাড়ানো। খরচ বৃদ্ধির ব্যাপারটি শুধু নিউ ইয়র্ক সিটি একার উপর নির্ভর করে না। যেমন পেট্রোলের দাম, তেলের দাম, গ্যাসের দাম, এনার্জির দাম এটি নিউ ইয়র্ক সিটি নির্ধারণ করে না। শাকসবজির দাম এটিও নিউ ইয়র্ক সিটি নির্ধারণ করে না। টমেটোর দাম এক সপ্তাহ কয়েক সপ্তাহের মধ্যে $5 গিয়ে থেকেছে পাউন্ড $5 প্রতি। গিয়েছে, আমি এই এইটা কথাটাই বলতে এইটা চাচ্ছিলাম। এইটা নিউ ইয়র্ক সিটি নির্ধারণ করে না। অতএব মধ্যবিত্ত সমাজের জন্য হ্যাঁ। আয় বৃদ্ধি যেটা ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, হুম, হুম, সেটি কেন্দ্রীয় প্রশাসনের ফেডারেল সরকারের ভূমিকাও এটা দায়ী। যেমন ইরান যুদ্ধটা না হলে হুম, হয়তো হুম, তেলের দাম এভাবে বাড়তো না। গ্যালন প্রতি $1.25, হুম, হুম, $1.30 বেড়ে গিয়েছে। যারা মাসে 30 গ্যালন ব্যবহার করেন, 40 গ্যালন ব্যবহার করেন, তাদের গড়ে $60, $70 বেড়ে গিয়েছে। তবে এই বাড়তি ব্যয়, এই হুম, হুম। ব্যয়টা সংকুলান করা সামাল দেওয়ার জন্য যে আয়ের সুযোগ, সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আরেকটি ব্যাপার যেটা এখানে মেয়র মামদানি প্রশাসনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ডে কেয়ার প্রোভাইড করা। মেয়র মামদানি এতটাই ডে কেয়ারের ব্যাপারে আগ্রহী যে তিনি সিটি হলের এমপ্লয়ীদের জন্য বিনামূল্যে তাদের সন্তানদের ডে কেয়ারের ব্যবস্থাও করেছেন। অর্থাৎ মেয়র মামদানির বক্তব্য হচ্ছে যে ডে কেয়ারের জন্য নিউ ইয়র্ক সিটি প্রতি বছর কয়েকশো মিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে। কারণ বাবা অথবা মাকে কাজ অসমাপ্ত রেখে কিংবা কাজ সংক্ষিপ্ত করে বাসায় ফিরে যেতে হয় তাদের সন্তানদের দেখভাল হুম, করার হুম। জন্য। সেটি যদি না করতে হয় তাহলে তাদের ওয়ার্কিং আওয়ারটা বেড়ে যাবে, তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, কর্মদক্ষতা বেড়ে যাবে। এতে নিউ ইয়র্ক সিটি আর্থিকভাবে লাভবান হবে। এটি মেয়র মামদানির ফর্মুলা। তো যাই হোক, তো সবকিছু মিলিয়ে আমি যেটা মনে করি যেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে দ্রব্যমূল্যের দাম, গ্যাসের দাম এগুলির সাথে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের কোনো ভূমিকা নেই। কিন্তু আয় বৃদ্ধির ব্যাপারটা নিউ ইয়র্ক সিটি প্রশাসন চাইলেও চাইতে পারে। এক্ষেত্রে নানান রকম সুযোগ সুবিধা সৃষ্টির ক্ষেত্রে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স ব্রেক, যেমন ধরুন আরেকটি ব্যাপার আছে নিম্ন মধ্যবিত্ত সমাজের জন্য, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ। সেটিও অনেক মানুষ গ্রহণ করেন না কিংবা গ্রহণ করার জন্য তেমন সুযোগও খুঁজে পান না। এই ফ্রি ফেয়ারের জন্য যে বরাদ্দ যদি থাকে সেটি কোনো বছরই পুরো মাত্রায় ব্যবহার করা হয় না। সেটিও মধ্যবিত্ত সমাজ ব্যবহার করে দেখতে পারেন, যাদের আয় অনেক স্বল্প। আপনি কি তারা অমনি কার্ডের কথা বলছেন? অমনির না কথা না বলছেন? না ফেয়ার ফেয়ার বা ফেয়ার্স, ফেয়ার ফেয়ার্স। হুম, অর্ধেক হুম। মূল্যে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে এবং বাস চলার ব্যবস্থাটি মধ্যবিত্ত সমাজ গ্রহণ করতে পারেন অনেকেই। হুম, হুম। তো আমি মনে করি তার মাধ্যমে তাদের আয়ের কিছুটা মানে ব্যয়ের সাশ্রয় কিছুটা হতে পারে। হুম, হুম। সাশ্রয় করতে পারবেন। তাতে তারা কিছুটা সাময়িকভাবে লাভবান হতে পারেন। অনেক মূল্যবান তথ্য এই ফেয়ার ফেয়ার্স এর ব্যাপারটা। আরো একটা পরিস্থিতির কথা যেটা বলি, যেটা ইরান পরিস্থিতির কারণে যেটা আমাদের মুদ্রাস্ফীতি এবং জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে সেটা আমরা সবাই জানি, এবং এই কারণেই কি ট্রান্সপোর্টেশনের কারণে কি আপনি বললেন টমেটোর দাম বেড়ে গেছে? শুধু টমেটো না, Yes, আরো অনেক কিছুর অনেক দাম বেড়ে গেছে। যে সমস্ত মালামাল হুম, হুম। ট্রাক যোগে ট্রাকে পরিবহন করে করা আসে। হয় অন্য স্টেট থেকে, হ্যাঁ, সেগুলির হ্যাঁ, দাম অবশ্যই বেড়ে যাবে। অবশ্যই বাড়বে। নাভিশ্বাস উঠে গেছে, এবং এই জন্য যে নিউ ইয়র্কের তবে মধ্যবিত্ত ও তবে নিম্ন মধ্যবিত্ত মানুষের টমেটোর দাম আবার কমতে শুরু করেছে। আবার আড়াই কমতে, ডলার আমি কিনেছি আজকে ৳2.5 ৳1.5 আড়াই করে। ডলার আড়াই ডলারে নেমে এসেছে। নেমে এসেছে, ৳4.5 চলে গেছিল, $4.5 তো এই যে মানে এই যে এই ইস্যুতে, এই যে জীবনযাত্রার মান যে নাভিশ্বাস হয়ে উঠেছে জীবনযাত্রার মধ্যে, এই ইস্যুতে ফেডারেল সরকারের উপরে সিটির চাপ সৃষ্টির কোনো সুযোগ কি আপনি দেখছেন? না, শুধু দেখছি না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তো গতকাল একটা খুব 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 আহ, ব- দম্ভের সাথে বলেছেন হ্যাঁ, যে হ্যাঁ। আমেরিকানদের অর্থনৈতিক ব্যবস্থার কথা তিনি চিন্তাই করেন না। তারা তাদের অর্থনৈতিক ভাবে চাপের মধ্যে আছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন যুদ্ধের কারণে, এটি তিনি চিন্তাই করেন না। ভাবতেই পারেন না, ভাবতেই চান না। ধন্যবাদ নাজমুল ভাই। আপনি তো প্রায় ২৪ মিনিট কথা বলে ফেলেছেন। আমরা আর বেশিক্ষণ আপনাকে আটকাবো না। আর কিছু ব্যাপারে একটু জানতে চাই যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে ১১তম সার্কিট কোর্ট অফ অ্যাপেলস এর একটা ঐতিহাসিক রায় দিয়েছে যে আইসের যে নো বন্ড নীতি ছিল, যার মাধ্যমে অভিবাসীদের জামিন ছাড়াই অনির্দিষ্টকাল আটকে রাখা হতো, এবং আদালত সেটাকে অবৈধ ঘোষণা করেছে। হুম। আসলে আইসের নো সেটি সেটি কার্যকর করা যাচ্ছে না, কারণ দুইটা আচ্ছা। ফিক্স সার্কিট কোর্ট আবার হুম, হুম। ট্রাম্পের পক্ষ নিয়েছে। অতএব সার্কিট কোর্ট গুলো দ্বিধাবিভক্ত হয়ে যাওয়ার কারণে এটি সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট আচ্ছা। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
আচ্ছা, তার মানে যে এই যে নো বন্ড নীতি অবৈধ ঘোষণার পর অভিবাসীদের ভেতরে যে যে আটক করা বা মুক্তি প্রক্রিয়ায় যে মানে একটা পরিবর্তন তো আসতেই পারে, তাই না? আসতে যদি পারে, এটা কিন্তু এটি এখনো কার্যকর করা যাচ্ছে আচ্ছা। না। তার কারণ হচ্ছে ফিফথ এন্ড সিক্স দুটো সার্কিট কোর্ট আবার ট্রাম্প প্রশাসনের পক্ষ নিয়েছে, যে তারা বলেছে যে বন্ড না দেওয়ার ব্যাপারটি হুম হুম। গ্রহণযোগ্য। আচ্ছা, তো এখন আরেকটা প্রশ্ন আছে যেটা যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক যাদের কাগজপত্র নেই, নথিপত্রহীন অভিবাসী এবং আইনি বাধ্যবাধকতা এবং ভবিষ্যতে বৈধ হওয়ার আশায় নিয়মিত ট্যাক্স দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারা হয়তো কিছুটা ভয় পাচ্ছেন বা আগে থেকে কাজ গুছিয়ে রাখছেন, কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসন যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সিস্টেমে যে পরিকল্পনা করেছেন, যে পরিবর্তনের যে পরিকল্পনা করেছেন, সেখানে নথিপত্রহীন যারা আছেন আনডকুমেন্টেড তাদের জন্য কি আলাদা কোনো কোড থাকবে, নাকি সেটা তাদেরকে আলাদা করে বাছাই করার জন্য এটা একটা কোনো ট্র্যাপ বা ফাঁদ বলে মনে করা হচ্ছে? যে অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন এটা নিয়ে, যে এই এটা তথ্যগুলো ইমিগ্রেশনকে দিতে মানে কথা আইস হচ্ছে কে যে দিতে চাচ্ছেন না। আইস এর সাথে হুম হুম আইআরএস এর একটা চুক্তি হয়েছে, হুম হুম ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাথে তথ্য হুম শেয়ারিং এর ব্যাপারে। এবং আইটিআইএন ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কারা দেয়? যারা যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি নিতে পারে না। তো কারা যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি নিতে পারে না? যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের কোনো হুম সুযোগ হুম নেই, কাগজপত্র নেই। অতএব যেহেতু সরকারের বিভাগ এবং আইস এবং হোমল্যান্ড সিকিউরিটির সাথে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তথ্য আদান প্রদান শেয়ারিং এর ব্যাপারে, অতএব আইটিএন এর মাধ্যমে যারা ট্যাক্স ফাইল করেন, যদি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি মনে করেন যে এরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তো তারা রাইট ওয়ে সেই সুযোগটি কাজে লাগাতে পারেন। করবেন কিনা সেটি পরের প্রশ্ন, কিন্তু কাজে লাগাতে পারেন যদি তারা চান। অনেক ধন্যবাদ। আজকে আর আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না। আমার মনে হয় এটুকুই আজকের আপনার কাছে জানার ইচ্ছা ছিল আমাদের। আপনি সামনে আবারও আসবেন, কারণ আপনাকে আমার কাছে মনে হয় একটা চলমান এনসাইক্লোপিডিয়া, যে না, আপনার কাছে যে থ্যাংক ইউ। ব্যাপারে আমরা জানতে চাই সে ব্যাপারে আপনি অনর্গল কথা বলে যান। এটা আপনার একটা সাংঘাতিক গুণ, নাজমুল ভাই। থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ আপনি আসার জন্য, সময় করে আমাদেরকে 30টা মিনিট সময় দিয়েছেন। আর আপনার আরেকটা অনুষ্ঠান ছিল বলেই আমরা 10টার সময় শুরু করেছি। সাধারণত আমাদের অনুষ্ঠান রাত 9টায় শুরু হয়। অনেক আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ আপনি আপনাদের ধন্যবাদ সকল জানাচ্ছি। দর্শককে অনেক ধন্যবাদ, এবং আমি চেষ্টা করি যদি সময় করতে পারি হুম অবশ্যই হুম। আসবো। না, আপনি আসবেন, আপনি আমাদের প্রিয় মুখ, এবং আপনি আমাদেরকে খবর দেবেন। এই যে এইভাবে করে মানুষের ভেতরের কনফিউশনটা দূর করা, কোনো একটা ব্যাপারে তারা হয়তো ভিন্নভাবে জানছে, মানে ইনফরমেশন আসলে তো একটা পাওয়ার, এটাকে তবে সঠিকভাবে আমি মানুষের একটা কাছে একটা দেওয়াটা। কথা বলে রাখি, যারা ইমিগ্রেশন ব্যাপারে হ্যাঁ চিন্তা হ্যাঁ। ভাবনা করেন, তাদের তাদের জন্য মূলত দুটো জিনিস প্রয়োজন। লয়ারের কাছে যাওয়ার আগে নিজের হোমওয়ার্কটা করবেন, নিজের তথ্যটা জানার চেষ্টা করবেন। আজকাল তথ্য জানা কোনো কঠিন কাজ না, হুম তথ্যটা হুম জানার চেষ্টা করবেন এবং সঠিক তথ্যটা জানার চেষ্টা করবেন, ভেরিফাই করবেন। আরেকটা জিনিস হচ্ছে, কখনো ইমিগ্রেশন সুবিধা নেওয়ার ক্ষেত্রে মিথ্যা কথার আশ্রয় নিবেন না, বিভিন্নভাবে বক্তব্য দিবেন না। তার কারণ যুক্তরাষ্ট্রের ইউএসসিআইএস থেকে শুরু করে হুম হুম বিভিন্ন সংস্থা এখন অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। হুম তার হুম মাধ্যমে এখন আপনি যদি ২ বছর আগে একটা তথ্য দিয়ে থাকেন এবং ২ বছর পরে আপনার কাছ থেকে আরএফও অর্থাৎ ফার্দার ইনফরমেশন চায়, যদি আপনি আরেক রকম তথ্য দেন, তখন কিন্তু আপনি ধরা পড়ে যাচ্ছেন যে আপনার ১ম তথ্যটা সঠিক ছিল না, অথবা ২য় সঠিক নয়। অতএব সেক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে, আপনি যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, তারা তাদের অ্যাপ্লিকেশন গুলো সম্পূর্ণ করবেন, পূর্ণাঙ্গ করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন সামারি ভাবে, যদিও প্রসেসিংটা এখন বন্ধ রয়েছে, কিন্তু সামারি ভাবে অনেকের ইমিগ্রেশন আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে যে, তারা যে সমস্ত আবেদন করেছেন সে আবেদনের সাথে অতীতে অনেকের আবেদনের হুবহু মিলে যায়। তার কারণ হয়তো ৩ বছর আগে একজন রাজনৈতিক আশ্রয়ের জন্য যেভাবে চিঠি লিখেছেন, আবেদন করেছেন, ফরম লিখেছেন, হুবহু নাম পরিবর্তন করে গল্পগুলো সেইম। তো এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে, হুম। এবং এর মাধ্যমে তারা ফ্ল্যাগ করতে পারে যে এইটা আরেকটার কপি। তো অতএব সেই ব্যাপারেও আপনারা খুব সতর্ক থাকবেন। সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ। এখানে একজন শামসুন ফৌজিয়া প্রশ্ন করেছেন, আমি একটু মেয়র মামদানির কথা বলার সময়, যে বাস ভাড়া তো ফ্রি করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন কি করবেন এটা? না, বাস ভাড়া ফ্রি করা সম্ভব না, এটা সম্ভব না। বাস্তবসম্মত না। হুম তবে হুম। স্বল্প আয়ের মানুষের জন্য নিউ ইয়র্কে ফেয়ার অ্যাক্ট ফেয়ার আছে, যাতে ফেয়ারস আপনি যেটা বললেন। অর্ধেক ভাড়ায় আপনারা হুম যাতায়াত হুম। করতে পারবেন। তার মানে এটা সিটির কাছে আবেদন করতে হবে, এইচআর এর কাছে।
গুড। আচ্ছা ঠিক আছে নাজমুল ভাই, আমরা আবার আসবো আপনাকে নিয়ে। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা থাকবেন আমাদের সাথে সামনের সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায় আবারও ভিন্ন কোনো অতিথির সাথে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।